প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ভোর থেকেই বাস, ট্রেন ও লঞ্চে রয়েছে যাত্রীদের ভিড়। কমলাপুর রেল স্টেশনে ভিড় থাকলেও ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে স্টেশনে চেকিং ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। এছাড়া গাবতলী, মহাখালী, কল্যাণপুর সহ বিভিন্ন বাস টার্মিনালে ভিড় জমেছে যাত্রীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চাপ। এদিকে যাত্রী চাপের কারণে টার্মিনালগুলোর আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। এতে গাড়িগুলো টার্মিনাল থেকে বের হতেও সময় লাগছে। তবে ভিড় থাকলেও এখন পর্যন্ত ভোগান্তি নেই বলেই জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। বাড়ি ফেরা মানুষের তথ্য নিয়ে আরো জানাতে এই মুহূর্তে মহাখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, মহাখালীতে যাত্রীদের চাপ কেমন দেখছেন? জি, আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি মহাখালী বাস স্ট্যান্ডে। মহাখালী বাস স্ট্যান্ড থেকে আপনি জানেন যে আসলে রাজধানী থেকে নরসিংদী, নেত্রকোনা এই মুখী যে যাত্রী আছেন তারা কিন্তু আসলে এইখান থেকেই মূলত যাত্রীরা যারা এখান থেকে ঢাকা থেকে ঈদের ঘরমুখ মানুষ যারা তারা কিন্তু এখান থেকেই বিভিন্ন দূরপাল্লার বাসে করে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখান থেকে চলে যাচ্ছেন এবং রওনা দিচ্ছেন। সকাল থেকেই কিন্তু আমরা এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখতে পাচ্ছি। বিশেষ করে সাধারণ মানুষের সাথে সাথে এখানে বিভিন্ন পর্যায়ের মানুষ যারা দূরপাল্লার যে বাসগুলো আছে সেই বাসগুলোর সাথে এখানে খুব স্বল্প পরিসরে একটি জায়গা, যেহেতু আসলে মহাখালী বাস স্ট্যান্ডটা কিন্তু খুব বড় একটি বাস স্ট্যান্ডের জায়গা না, সেক্ষেত্রে আসলে এখানে একটি রীতিমতো বলা যায় যে আসলে এখানে ছোট পরিসরের জায়গার তুলনায় যাত্রী সংখ্যা এতটাই বেশি যে কারণে আসলে যাত্রী এবং বাস বের হওয়ার যে জায়গাটি সেই জায়গাটি খুবই সংকীর্ণ আকার ধারণ করেছে এবং কাউন্টারগুলো আসলে বাস সংলগ্ন না হয়ে সড়কের পার্শ্ববর্তী অবস্থায় হওয়ায় কিন্তু আসলে দীর্ঘ একটি লাইন আমরা এখানে লক্ষ্য করতে পারছি, যে লাইনটি আসলে রীতিমতো প্রধান সড়ক পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। এবং এখান থেকে আপনার হালুয়াঘাট থেকে শুরু করে ময়মনসিং, তারপরে আপনার টাঙ্গাইল হয়ে যে রুটগুলো আছে সেই রুটগুলো সমস্ত রুটগুলোই কিন্তু যে মানুষগুলো যাবেন তারা কিন্তু আসলে এই জায়গা থেকেই মূলত তারা যাবেন, যে কারণে বেলা ফোটার সাথে সাথেই এখানে মানুষজনের ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে টিকিটের যে প্রত্যাশিত যে টিকিট সেই টিকিটটি আসলে পাওয়ার জন্য তারা অনেক দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষমান আছেন। এবং আমরাও বেশ দেখতে পাচ্ছি এখানে শিশু সহ বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন তারা আসলে এখানে বিভিন্ন জায়গায় অপেক্ষমান অবস্থায় আছেন। বেশ কিছু শিশুরা তাদের একটু গরমের কারণে হালকা একটু ধরনের অস্বস্তিতেও তারা পড়ছেন বটে, কিন্তু এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আরো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখানে কন্ট্রোল রুম বসানো হয়েছে এবং র্যাবের পক্ষ থেকে এখানে কন্ট্রোল রুম বসানো হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে প্রত্যেকটি বছরই কিন্তু এই ঈদকে ঘিরে যে বাড়তি ভাড়া আদায়ের একটি বিষয় কিন্তু আমরা সবসময় লক্ষ্য করে থাকি, সেই বিষয়টি যাতে কখনোই না হয় বা সেই বিষয়টাকে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই কারণে কিন্তু এখানে অস্থায়ীভাবে দুটি কন্ট্রোল রুম করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত এখানে আসলে এই বিষয়টাকে নজরদারিতে রাখছেন, যাতে তাদের যে বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ সেই অভিযোগ থেকে যাতে আসলে যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে পারেন। কিন্তু এখন পর্যন্ত আমরা যতজন যাত্রীর সাথে কথা বলেছি তারা মোটামুটি আমাদের কাছে বলেছেন যে হ্যাঁ, এখন পর্যন্ত তাদের নির্দিষ্ট সময়ের অন্যান্য সময় যে ধরনের ভাড়া ছিল সেই ভাড়ার পরিমাণ এবং বর্তমান যে ভাড়ার পরিমাণ অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া সেই ভাড়া এখন পর্যন্ত সামঞ্জস্যপূর্ণই রয়েছেন এবং সেই ভাড়াতেই কিন্তু তারা টিকিট কেটে তারা তাদের গন্তব্যে যেতে পারছেন। সো এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি। মহাখালী বাস স্ট্যান্ড থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। ঈদের আগে শেষ কর্মদিবসের বিকেলে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। গাজীপুরে চন্দ্রায় ভোর থেকেই যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে সব প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ ও সিটি কর্পোরেশন। এদিকে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু না হওয়ায় নবীনগর, চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনের চাপ খুব একটা নেই। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও ঘরমুখ মানুষের চাপ বেড়েছে।
অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা বাইপাস পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। ঘরমুখী মানুষের আরো তথ্য জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারে যাত্রীদের চাপ কেমন দেখছেন? মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়েছে কিনা? দেখুন, আপনি জানেন যে সাভার একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং এই সাভার শিল্পাঞ্চলের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেই পোশাক কারখানাগুলোতে কিন্তু আমরা গতকাল বিকালের পরে দেখতে পেয়েছি যে প্রথম ধাপে প্রায় 30 থেকে 40% যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ছুটি হয়েছে এবং গতকাল যখন সেই পোশাক কারখানাগুলোতে ছুটি হয় এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সাভারের যে নবীনগর চন্দ্রা এবং ঢাকা রিচা যে মহাসড়ক রয়েছে এই দুটি মহাসড়কে কিন্তু ঈদে ঘরমুখ যাত্রী এবং মানুষের অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল এবং যার ফলে আমরা দেখতে পেয়েছিলাম যে এই ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের কারণে কিন্তু যানজটেরও সৃষ্টি হয়েছিল। কোথাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে থেমে থেমে কিন্তু যানবাহনগুলো চলছিল, তবে সেটি কিন্তু মধ্যরাতের মধ্যে যে মানুষজনগুলো নারীর টানে বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন তারা মধ্যরাতের মধ্যে এই সাভার শিল্পাঞ্চল ছেড়ে যাওয়াতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকা রিচা এবং যে নবীনগর চন্দ্রা মহাসড়ক রয়েছে এই দুটি মহাসড়ক দিয়ে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরা এই ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা যে দুটি মহাসড়ক রয়েছে এই দুটি মহাসড়কে কিন্তু আমরা কোনো ধরনের যানজটের খবর পাইনি। তবে বিভিন্ন বাস স্ট্যান্ডে কিন্তু সকাল থেকে আমরা এখন পর্যন্ত অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের কিছু চাপ লক্ষ্য করেছি। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ আমাদেরকে যেটি বলেছেন গতকালকে সাভার শিল্পাঞ্চলের 30 থেকে 40% পোশাক কারখানাতে ঈদের ছুটি শুরু হলো। আজকে দুপুরের মধ্যে কিন্তু এই সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু শতভাগ ঈদের ছুটি শুরু হবে, যার কারণে পুলিশ এবং পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা মনে করছেন দুপুরের পর থেকে সাভারের যে সড়ক মহাসড়কগুলো রয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ তৈরি হবে এবং এই নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে কিন্তু উত্তরবঙ্গের উদ্দেশ্যে মানুষজন ছেড়ে দেয়। সেক্ষেত্রে গাজীপুরের চন্দ্রা ত্রিমুর এলাকাতে যখন অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ তৈরি হয় তখন কিন্তু সেই চন্দ্রা মোড়ের অতিরিক্ত চাপের কারণে আমরা দেখতে পাই নবীনগর চন্দ্রা মহাসড়কে কয়েক কিলোমিটার অংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার কারণে ঈদে যারা বাড়ি যাবেন তারা বলছেন গাজীপুরের চন্দ্রা ত্রিমুর এলাকা যেখানে রয়েছে সেখানে যেন পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তারা যেন অতিরিক্ত তৎপর থাকে। সেক্ষেত্রে কিন্তু তারা মনে করছেন যদি চন্দ্রা ত্রিমুর এলাকাতে অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ যদি কমিয়ে আনা যায় সেক্ষেত্রে কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়ক অনেকটা যানজট মুক্ত থাকবে এবং সকাল থেকে এখন পর্যন্ত তেমন মানুষজনের তবে কিছু সংখ্যক মানুষজনকে সকাল প্রান্তের নারী টানে যেতে দেখিনি, তবে কিছু সংখ্যক মানুষজনকে সকাল থেকে আমরা বিভিন্ন বাস স্ট্যান্ডে ভিড় করতে দেখেছি। তারা কিন্তু সকালের দিকে যাওয়ার চেষ্টা করছেন, তারা বলছেন সকালের দিকে কিছুটা যানজট কম থাকে যার কারণে তারা সকালের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে অধিকাংশ মানুষজনকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে তাদের নিজ নিজ পোশাক কারখানাতে তারা কর্মস্থলে যোগ দিয়েছেন, দুপুরের মধ্যে তারা বের হয়ে যাবেন ছুটির পরে, এমনটাই কিন্তু আমরা যে সকালে যে সকল পোশাক শ্রমিকরা কাজে যাচ্ছেন তাদের মধ্যে একটি প্রস্তুতি দেখতে পেয়েছি। আবার আমরা দেখতে পেয়েছি অনেকে কিন্তু ট্রাকে করে তাদের বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছেন। যারা এরকম যাত্রী রয়েছে তাদের সাথে আমরা সাভার থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। এবার ট্রেনের খবর জানাতে আমরা যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিফাত আলম। রিফাত, আজকে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে কোনো ভিড় দেখেছেন কিনা? ট্রেনগুলো কি সময় মতো ছেড়ে যাচ্ছে? আর একদিন পরেই ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরের মতো কিন্তু প্রতি ঈদের মতোই কিন্তু এই ঈদেও ট্রেনের যে যাত্রী সেই যাত্রীর কিন্তু একটা চাপ কিন্তু রয়েছে। সেই চাপের কারণে কিন্তু আসলে আপনি জানেন যে অনলাইনে এই 23 মে থেকে কিন্তু এই টিকিটগুলো বিক্রি শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত অর্থাৎ আগামীকালকের যে টিকিট সেই টিকিটগুলোও কিন্তু অনলাইনে বিক্রি হয়েছে, অর্থাৎ শতভাগ ট্রেনের টিকিটই কিন্তু ট্রেনে অনলাইনে বিক্রি হয়েছে। সেটা 25% টিকিট স্ট্যান্ডিং হিসেবে রাখা হয়েছে যেগুলো এখান থেকে নেওয়া যেতে পারে। তো এই অনলাইনের টিকিটের নেয়ার কারণে কিন্তু তেমন একটা ভোগান্তির কথা তারা জানায়নি এবং আমি
বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে এখন পর্যন্ত তাদের কোনো ঝামেলা হয়নি। আর আজকের যে বিষয়টি আপনি বলছেন যে আজকে সকাল থেকে যে ট্রেনের ছেড়েছে সেগুলো ঠিক সময় মতো ছেড়েছে কিনা, আজকের বেশ কয়েকটি ট্রেন সকাল থেকে এই পর্যন্ত ছেড়ে গেছে, 7 থেকে 8টি ট্রেন ছেড়ে গেছে। এই ট্রেন উত্তর এবং পশ্চিম অঞ্চলের উভয় অঞ্চলের ট্রেনই ছেড়ে গেছে। এই ট্রেনগুলো কোনো ধরনের সময় ক্ষেপণ করেনি, তারা যথাসময়ে ছেড়ে গেছে। এবং এই আজকের যে ট্রেন, এবং আজকে আপনি জানেন যে এই ঈদকে কেন্দ্র করে সারা দেশে 45 জোড়া ট্রেন চলাচল করবে। এর মধ্যে 10টি স্পেশাল ট্রেনও রয়েছে, যেই ট্রেনগুলো এই ছুটির মধ্যেই ছেড়ে যাবে। তো আজকে একাধিক স্পেশাল ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে কমলাপুর স্টেশন থেকে। আমি কিছুক্ষণ পরে আরো কয়েকটি ট্রেন ছেড়ে যাবে। কিশোরগঞ্জের সিন্দুর প্রভাতী, তিস্তা এক্সপ্রেস এবং মহানগর প্রভাতী চট্টগ্রামের দিকে যাবে। সুন্দরবন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে রওনা হবে। মহুয়া কমিউটার ট্রেনও রয়েছে কিছু কাছাকাছি জেলার জন্য, এবং বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাটের জন্য 8:30 ছেড়ে যাবে। কর্ণফুলী কমিউটার এই ট্রেনটিও যাবে 8:45 দিকে ছেড়ে যাবে। তো যাত্রীর যে চাপ, এই যাত্রীর চাপ কিন্তু সর্বোচ্চ চাপ কিন্তু আজকে লক্ষ্য করা গেছে, এবং স্টেশন থেকে খবর নেওয়া গেছে যে অর্থাৎ আজকের দিনের সবচেয়ে বেশি ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। এবং সে কারণে কিন্তু কমলাপুর রেল স্টেশন সম্পূর্ণ চারদিকে টুইটুম্বুর হয়ে আছে যাত্রীতে। সকলের কাঁধে ব্যাগ এবং পরিবার সহকারে তারা কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছোটার জন্য সবাই অস্থির হয়ে আছেন। এখনো সকাল রাস্তা থেকেই কিন্তু আসলে প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে, এবং প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ভিড় রয়েছে। এছাড়া যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারটা একটু জানিয়ে রাখি আপনাকে, রেল স্টেশনের চারপাশেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। তাদের কাছে যে কোনো অভিযোগ যাত্রীরা দিতে পারছেন এবং সেটা তারা সমাধান করার চেষ্টা করছেন। কালোবাজারির ব্যাপারেও কথা হয়েছে, এখন পর্যন্ত কোনো টিকিট কালোবাজারের কোনো তথ্য পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে তৎপর রয়েছে। পরবর্তী সংবাদে ট্রেনের যাত্রীদের সবশেষ তথ্য আপনাকে জানাতে পারবো। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঘরমুখো মানুষের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিফাত আলম। বাড়ি ফিরে মানুষের আরো খবর জানাতে এই মুহূর্তে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু, মুন্সিগঞ্জে মহাসড়কে আপনি যাত্রীদের চাপ কেমন দেখছেন? যানবাহনে কোনো ভোগান্তি লক্ষ্য করা গেছে কিনা? পদ্মা সেতু পার হওয়ার সময় দয়া করে নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন। যানবাহনের গতি ঘন্টায় 80 কিলোমিটার অতিক্রম করবেন না। জিতু, আপনি কি শুনতে পাচ্ছেন? জিতু, মহাসড়কে যাত্রীদের চাপ কেমন দেখছেন? যানবাহনে কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে কিনা যাত্রীদের? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। চলে যাচ্ছি পরের খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার। বুধবার রাত 9টায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান নামজারির কাগজ বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। সরকারের সূত্র জানা গেছে, গুলশানের বাড়িটি বেগম খালেদা জিয়ার নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটির নামজারি করা হয়। জানা গেছে 1981 সালে বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় 1.5 বিঘা জমির ওপর অবস্থিত বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। এছাড়া ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করে। 4 দিনের সফরে 9 জুন লন্ডনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গুঞ্জন রয়েছে এই সময় তার সঙ্গে দেখা হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিষয়টি এখনও প্রধান উপদেষ্টার কার্যসূচিতে অন্তর্ভুক্ত হয়নি। বিকেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান, এই সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ইউরোপ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
লন্ডন সফর ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক সহ নানা অঙ্গনেই আলোচনা রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক থাকলেও এখন পর্যন্ত এ বিষয়টি সূচিতে অন্তর্ভুক্ত হয়নি। আমি কোনো রাজনৈতিক দলের নাম বলতে চাই না, কিন্তু যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন, সেটা কনজারভেটিভ পার্টির হোক, লেবারের হোক অথবা অন্য পার্টিরই হোক, তারা মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃবর্গ যারা আছেন তাদের সাথে মিটিংয়ের কথা বলেছি। আমি আসলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতার মিটিংয়ের বিষয়ে আমার জানা নেই। 5 আগস্ট পরবর্তী সময় যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া অভিযুক্তদের দেশে ফেরানোর বিষয়টি শীর্ষ পর্যায়ে আলোচনার সুযোগ নেই বলেও জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। বিষয়টি হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার বা পুনরুদ্ধার। আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি, তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি। 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রধান উপদেষ্টার। তবে এবারের সফরে কোনো সমঝোতা স্মারক বা চুক্তি হচ্ছে না বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া 12 জুন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। একই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সম্পূর্ণ আমাদের জন্য নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোর থেকে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, আপনি সকাল থেকে মহাসড়কের যাত্রীদের চাপ কেমন দেখছেন? যানবাহনে কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে কিনা তাদের? মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজাতে এই মুহূর্তে ঘরমুখ মানুষের, নারীর টানে বাড়ি ফেরার ঈদ যাত্রার ঘরমুখ মানুষের চাপ বেড়েছে। আনুষ্ঠানিক ছুটি আজ থেকে শুরু হওয়ার কারণেই ভোর থেকে আমরা লক্ষ্য করেছি পদ্মা সেতু টোল প্লাজায় প্রচুর গাড়ি লক্ষ্য করতে পেরেছি, যেমন যাত্রীবাহী বাস রয়েছে। আর বরাবরের মতো লক্ষ্য করেছি যে মোটরসাইকেলের ব্যাপক একটা উপস্থিতি। মোটরসাইকেল আরোহীরা এই পদ্মা সেতুতে সকালবেলায় টোল প্রদানের মাধ্যমে পদ্মা সেতু পার হয়ে নির্বিঘ্নে তারা পদ্মা সেতু পার হয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, হাইওয়েতে এখন পর্যন্ত তারা কোনো ভোগান্তি বা যানজটের শিকার হননি। নির্বিঘ্নে তারা মাওয়া প্রান্তের এই টোল প্লাজা পর্যন্ত এসে পৌঁছেছে এবং মাওয়া প্রান্তের টোল প্লাজাতে দুটি আলাদা করে মোটরসাইকেলের বুথ রয়েছে, যার কারণে মোটরসাইকেল গুলো দাঁড়াতে হচ্ছে না। 1 থেকে 2 মিনিটের মধ্যে তারা কিন্তু টোল প্রদান করে মোটরসাইকেল গুলো পদ্মা সেতু পার হতে পারছে। পাশাপাশি আরো 7টি বুথে যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহনগুলো পারাপার করার জন্য এই যে ব্যবস্থাপনাটি, যার ফলে কিন্তু নির্বিঘ্নে যাত্রীরা পদ্মা সেতু পার হয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন, ঢাকা থেকে ছেড়ে এসে হাইওয়ে ব্যবহার করে এই পর্যন্ত আসার সময় তারা অত্যন্ত স্বস্তির সাথে সকালে আজকের এই পরিবেশটা উপভোগ করতে করতে তারা কিন্তু এখানে আসতে পেরেছেন। আর আবহাওয়া এখন মেঘলা থাকার কারণে তারা বলছেন যে ছুটির দিন শুরু হয়ে গেছে, তার কারণে রোদ ওঠার আগেই সকালের এই সময়টাকে তারা বেছে নেয়। আর যে কারণে আমরা দেখছি যে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শুরু করে পদ্মা সেতু উত্তর থানা পর্যন্ত এই যে দীর্ঘ জায়গাটি, এখানে শুধু মোটরসাইকেল আরোহীদের একটা ব্যাপক উপস্থিতি। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় এই মুহূর্তে নির্বিঘ্নে ঈদ যাত্রায় ঘরমুখ মানুষ বাড়ি ফিরছে। মুন্সিগঞ্জ থেকে মহাসড়ক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিতু রায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করেই তাদের দায়িত্ব শেষ করেছে কমিশন। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব কথা জানান। ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ইসি সভায় জামায়াতের নিবন্ধন মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ বিষয়ে সিদ্ধান্ত আসে। পরে বিকেলে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 2013 সালে বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক ফেরতের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ওনারা আমাদের কাছে দুটো জিনিস একসাথে চেয়ে একটা আবেদন করেছেন, তবে আমরা যেহেতু একদম নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি, এখন আমাদের সেক্রেটারিয়েট ওয়ার্কআউট করবে। এমনও হতে পারে যে তাদের নিবন্ধনটা যেহেতু কোর্টের আদেশ আমাদের হাতে আছে তাৎক্ষণিকভাবে দিয়ে দিব, আর অ্যাজ অ্যান্ড ওয়েন দাঁড়িপাল্লা প্রতীকটা হয়ে আসে তখন তারা উনি পাবেন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দায়িত্ব ইসির নয় উল্লেখ করে তিনি জানান, ইসির দায়িত্ব গেজেট প্রকাশ করা, বাকি কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা, আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা সাথে পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। আমরা যেটা বলেছি আমাদের চিঠির মাধ্যমে যে এখানে যদি কোনো আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপরাপর কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। কোনো রাজনৈতিক দলের প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা যাবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2027 সাল থেকে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণীর কার্যক্রম শুরু হচ্ছে। এরই মধ্যে এনসিটিবি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সেই সঙ্গে আগামী জুলাই থেকে কলেজগুলোতে অনলাইনে শুরু হবে শিক্ষকদের বদলি। শিক্ষার নানা বিষয় নিয়ে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। এ সময় শিক্ষকদের বদলি, শিক্ষাক্রম, আগামী বছরের বইয়ের বিষয়ও উঠে আসে। আগামী বছরের বইয়ের পাণ্ডুলিপিতে যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে সেজন্য সতর্কতার সাথে কাজ করা হচ্ছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। বলেন, কাগজের মান নিয়ে কোনো ছাড় দেয়া হবে না। 2027 সালে ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে বই দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বইয়ের মান ইজ ইম্পর্টেন্ট এবং সেই কারণেই এখন এই বিতর্ক আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং কিছুটা বিতর্ক যে হচ্ছে তা না, সেটা হচ্ছে যে আমরা কত তাড়াতাড়ি করব আগামী বছরের বইয়ের জন্য। সেখানে যেটা হচ্ছে যে কিছু সমস্যা সেখানে রয়েছে, কিন্তু সেই সমস্যাকে আমরা যদি বেশি প্রাধান্য দেই তাহলে মানসম্মত বই কিন্তু আমরা দিতে পারবো না। বদলি নিয়ে শিক্ষকদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়, এজন্য জুলাই থেকে অনলাইনে বদলি হবে। সেই সঙ্গে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি অনিয়মের সাথে জড়িত থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। মেধাবী শিক্ষার্থীরা যেন আকৃষ্ট হন শিক্ষকতা পেশা। বদলি, পদোন্নতি এবং প্রশাসনিক অনুমোদনের মতো কাজ যেন শিক্ষকরা হয়রানির শিকার না হন, এই প্রক্রিয়াগুলোকে আরো সহজ এবং স্বচ্ছ করা হচ্ছে। দেশে বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে নানা উদ্যোগের কথাও জানানো হয়। পৃথিবীব্যাপী কারিগরি শিক্ষাটা চলে প্রাইভেট সেক্টরের সাথে হাতে হাত ধরে। এই আমার মনে হয় যে আমাদের একটাই মাত্র দেশ হয়তো পৃথিবীতে হতে পারে যে কারিগরি সেক্টরের সাথে আসলে প্রাইভেট সেক্টরের আমরা মেলবন্ধনটা করতে পারিনি। সেটার জন্যই স্যার বলেছেন কয়েকটা উদ্যোগ আমরা নিয়েছি এবং আরো কন্টিনিউ করবো এটা। যোগ্যদের উপাচার্য হিসেবে নিয়োগের জন্য নির্বাচনের প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খামারিরা নিয়ে এসেছেন বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, কিন্তু দুশ্চিন্তায় বড় গরুর বিক্রেতারা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা তাদের। বৈরী আবহাওয়ার মধ্যেও ক্রেতা বিক্রেতার জমজমাট উপস্থিতিতে ঈদের আমেজে মুখরিত হয়ে উঠেছে হাট এলাকা। কোরবানি উপলক্ষে বরিশালে 7টি স্থায়ী ও 11টি অস্থায়ী পশুর হাট বসেছে। ক্রেতা বিক্রেতার হাটডাকে মুখর হাটগুলো। খুলনা, যশোর, কুষ্টিয়া থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন হাটে। 70,000 থেকে প্রায় 5 লাখ টাকা দামের পশু রয়েছে হাটে। খাদ্যের যে দাম আমরা যে হিসাবে গরু কিনে নিয়ে আসছি, কিন্তু সেই হিসাবে ক্রেতারা দাম দিতেছে না। কিনলাম আপনার 1,12,000, কিন্তু আমাদের বাজেট ছিল 1 লাখ। এটা আমরা 12,000 টাকা আমাদের বেশি দিয়ে কিনা লাগবে। ফরিদপুরের 9 উপজেলায় সাপ্তাহিক কোরবানির হাটে গবাদি পশুর আমদানি বেশি। শেষের দিকে হাটে ভিড় বাড়ার শঙ্কায় আগেই পছন্দের গরু কিনছেন অনেকে। জেলার চাহিদা থেকে কোরবানির পশুর সরবরাহ বেশি বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতি বছরই প্রায় 5% উদ্বৃত্ত থাকে, সুতরাং এবছরে আমি
আশ্বাস বা বিশ্বাস করি যে আসলে এই মানে কম পড়বে না এবং ভালো অতিরিক্তই থাকবে। শরীয়তপুরের স্থায়ী ও অস্থায়ী হাট বসেছে ৪২টি। এবছর ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি। একই চিত্র শেরপুরের পাহাড়ি এলাকার শ্রী বড়দির ভায়াডাঙ্গা হাটে। পর্যাপ্ত পশু সরবরাহ থাকায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা বিক্রেতাদের। গরু অনেক নামছে কিন্তু দাম ছাড়তেছে না, এমনি গতবার দাম একটু কম আছে। 10টা বেশি ছোট আর মাঝারি গরু চাহিদা বেশি। জমে উঠেছে ফেনীর ১১৯টি পশুর হাট। পছন্দের পশু কিনছেন ক্রেতারা। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে হাটে রয়েছে কঠোর নিরাপত্তা। বাইরে থেকে অবৈধভাবে গরু এখানে আসতে না পারে, দেশের যে আমাদের যে এই গরু যে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যারা পশু ব্যবসা করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা ৮২,০০০ আর কোরবানির যোগ্য পশু রয়েছে ৮৭,০০০-এরও বেশি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের সর্ববৃহৎ পশুর হাট গাবতলী, যেখানে কোরবানির জন্য মিলবে গরু, ছাগল, মহিষ, ভেড়ার পাশাপাশি দুম্বা এবং উট। হাটে ক্রেতাদের পাশাপাশি একমাত্র উট ও দুম্বার জন্য ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ভারতের রাজস্থান থেকে গাবতলীর পশুর হাট, ক্রেতাদের কথা বিবেচনা করে আনা হয়েছে এই উট। এটি দেখতে ভিড় করছেন অনেকে। বিক্রেতা জানান ৩ মাস আগে রাজস্থান থেকে দেশে এনে লালন পালন করা হয় উটটি। বলেন দাম হাঁকাচ্ছেন ৩০ লাখ টাকা, তবে ২৮ লাখে ছেড়ে দিবেন। উটটা হলো রাজস্থানের, আমরা রাজস্থান থেকে নিয়ে ৩ মাস আগে নিয়ে বাংলাদেশে পালছি বর্ডার সাইডে। পালার পর আমরা গাবতলী আনছি। গাবতলী এনে ১৭, ১৮, ১৯, ২০, আজকে একজন ২১,৫০,০০০ বলছে। আবার আমি নিজেই দাম ৩০ লাখ টাকা চাই দিয়েছি, ২৮ লাখ টাকা হলে বিক্রি করবো। একই বিক্রেতা উটের পাশাপাশি এনেছিলেন ২টি দুম্বা। একটি এরই মধ্যে বিক্রি হয়েছে, অন্যটির দাম চাচ্ছেন ৩.৫ লাখ টাকা। উটের পাশাপাশি আমার একটা দুম্বা আছে, দুম্বাটার দাম ৩.৫ লাখ টাকা। ৩,২০,০০০ হলে দুম্বাটা ছাড়বো। না কিনলেও এক পলক দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিড় করছে ক্রেতারা। মরুভূমির এই প্রাণী কাছ থেকে দেখে বেশ আনন্দিত তারা। এখানে একটা উট আসছে তো, উট দেখতে আসছি আমরা, তাই ভালো লাগতেছে। দেখি আমার ছোট বাইরে নিয়ে আইছি, ওই দেখতে আইছি, তাই দেখে গেলাম, ভালো লাগলো। আমাদের গাবতলী হাটে এত বড় উট নিয়ে আসছে, এই প্রথম দেখলাম, আমার বয়সে প্রথম দেখলাম। হাটে উট আসছে তো হচ্ছে কখনো উট দেখা হয় নাই, তো গাবতলী হাটে প্রথমবার আসছি, উটে দেখার উদ্দেশ্যে আর কি আসা এত রাত্রে। হাটে উট এবং দুম্বার পাশাপাশি ছিল ভেড়া। এই বিক্রেতা জানান সারা বছর গাবতলীর হাটে পশু বিক্রি করেন তিনি, তবে ক্রেতার চাহিদা বিবেচনা করে এনেছেন ভেড়া। আমার তো 12 মাসের ব্যবসা করি এখানে, আমি দেশাল খাসি বেচি সবসময়, এই কারণে দেশি ভেড়াও আনছি সব, যে মানুষে জানে যে দেশাল জিনিস বেশি। এই প্রতিটা খাসি ভেড়ার দেন কান ছোট ছোট, অরিজিনাল দেশি। এটা ঘরে 14 কেজি করে আছে। মানুষ অনেক কথা, আমি মিথ্যা কথা বেশি না, আমি যেটা লিগেল ওইটা। রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠেছে পশু কেনা বেচা। দাম নিয়ে বিক্রেতারা কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও খুশি ক্রেতারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও মজুতে প্রস্তুতি নিচ্ছেন বগুড়ার ব্যবসায়ীরা। তবে দীর্ঘদিনের বকেয়া না পাওয়া পাশাপাশি লবণ ও শ্রমিকের মজুরি বাড়ায় এবার চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তারা বলছেন সংকট সমাধানে প্রয়োজন সরকারি ঋণ সুবিধা। সারা বছরই পশুর চামড়া সংগ্রহ করে বগুড়া সদর বাদুরতলা ও চকসূত্রাপুর এলাকার ব্যবসায়ীরা, কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়ে এখন টিকে আছেন হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। তারাই এখন কুরবানির ঈদ ঘিরে চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। প্রতি বছর ট্যানারি মালিকরা পাইকারি ব্যবসায়ীদের বকেয়া পরিশোধের পাশাপাশি চামড়া কেনার জন্য আগাম পুঁজিও দিতেন, কিন্তু এবার মাঠের ব্যবসায়ীদের এখনো খোঁজ নেননি তারা। পরিবহন ও সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় সরকারি মূল্যে চামড়া কেনা নিয়ে শঙ্কায় তারা। 8-10 বছর হলে ব্যবসা বলতে কিছু নাই, টাকা পয়সা সব কোম্পানিরা নিয়ে গেছে। ইটালি, জার্মানি, ফ্রান্স এরা চামড়া নিচ্ছিল, এরা যদি নেয় তাহলে আবার আগের মতো 2200, 2400, 3000 বেচা কেনা হবে। চামড়া সংরক্ষণে এবার এতিমখানায় বিনামূল্যে লবণ সরবরাহ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া ব্যবসায়ীদের পাওনা বকেয়া নিয়ে শিল্প মন্ত্রণালয়ে জানানোর কথা বললেন জেলা প্রশাসক। যারা চামড়ার ব্যবসায়ী, তারা যে ট্রেনারিতে চামড়াগুলা ডেলিভারি দেয়, তাদের অনেক দিনের বকেয়ার বিল ছিল।
এটি আমার সাথে তারা বলেছে, আমরা এদের সাথে নিয়ে মিটিং করেছিলাম। তারপরে ওদের কাছ থেকে আমরা তাদের অ্যাকচুয়াল হিসাবটা নিয়ে সচিব শিল্প মন্ত্রণালয় বরাবর আমি একটি চিঠি দিয়েছি। বগুড়ায় একসময় চামড়া ব্যবসায়ী ছিলেন অন্তত ৩০ জন। লোকসানের মুখে তাদের অধিকাংশই বেছে নিয়েছে অন্য পেশা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছে এনবিআর। এর আওতায় বিদেশ ফেরত যাত্রীরা স্বর্ণ ও মোবাইল আনতে পারবেন বছরে একবার। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, বৈধ উপায়ে স্বর্ণের আমদানি বাড়াতে সরকারকে আরও কড়া করে আরোপ করতে হবে। আমদানি তুলনায় ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনা তুলনামূলক সস্তা, তাই অনেকে আমদানির বদলে যাত্রীদের মাধ্যমে ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনতে বেশি আগ্রহী হন। অভিযোগ আছে, অনেক চোরাচালানকারীও এই সুযোগ কাজে লাগান। বর্তমানে ঘোষণা দিয়ে একজন যাত্রী বিদেশ থেকে বছরে যতবার ইচ্ছা স্বর্ণ আনতে পারেন। এ নিয়মে কোনো যাত্রী ১১৭ গ্রাম স্বর্ণ আনতে পারেন এবং ৪০,০০০ টাকা শুল্ক দিতে হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছেন অর্থ উপদেষ্টা। এতে বলা হয়, একজন যাত্রী পরিহিত অবস্থায় বা অন্যভাবে মোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার বা ২০০ গ্রাম ওজনের রূপার অলঙ্কার ঘোষণা দিয়ে আনতে পারবেন। এছাড়া সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়া বছরে একবার স্বর্ণ আনা যাবে। আইনে বলা হয়, গোপন করে পরিমাণের অতিরিক্ত আনলে তা আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে। আমরা জানি যে স্বর্ণের ব্যবসাটা বাংলাদেশে সম্পূর্ণভাবে ইনফরমালি চালিত। এটাকে সম্পূর্ণ ফরমাল করার জন্য আমি মনে করি এই উদ্যোগ না, তার সঙ্গে প্রকৃতপক্ষে আরো কড়াকড়ি বলতে হচ্ছে টোটাল ফরমাল চ্যানেলে আনা উচিত। বিদেশ ফেরত যাত্রীদের মোবাইল ফোন আনার ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। শুল্ককর ছাড়া একজন যাত্রী সর্বোচ্চ 2টি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে মাত্র একবার একটি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ছাড়া আমদানি করতে পারবেন। নতুন নিয়ম অনুসারে বুকিং, হ্যান্ড ক্যারি সহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণার ফরম পূরণ করতে হবে। ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনার বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুজের সাথে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশগত সমীক্ষা ও হাতের উপযোগে বন ফিরিয়ে না আনা পর্যন্ত শেরপুরের নালিতা বাড়িতে পর্যটন নয়। সেখান থেকে সরানো হবে সব ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ। মানুষের সাথে দ্বন্দ্ব কমিয়ে হাতির জন্য সংরক্ষিত বনাঞ্চল করার পরিকল্পনা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের। গবেষকরা বলছেন, শেরপুর, জামালপুর, নেত্রকোনায় বনাঞ্চল গড়ে হাতিসহ বন্যপ্রাণীর আবাস রক্ষা সম্ভব। শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ির গারো পাহাড়, এর পাদদেশে দাউধারা কাটাবাড়ির ছোট পাহাড়ে সামাজিক বনায়নের নামে লাগানো হয়েছিল ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ। সেখানে সীমান্তের ওপার থেকে যাতায়াত করে বুনো হাতি। এখানেই প্রায় ২২১ একর বনভূমিতে পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেন জেলা প্রশাসক। পাহাড় কেটে নাকুগাঁও সীমান্ত বরাবর নির্মাণ হচ্ছে সড়ক। বন্যপ্রাণী গবেষকেরা বলছেন, পাহাড়ে হাতির খাবার উপযোগী গাছ নেই। এজন্যই লোকালয়ে মানুষের সাথে দ্বন্দ্বে জড়ায় হাতি। তাই শেরপুর, জামালপুর, নেত্রকোনায় প্রাকৃতিক বনে হাতির জন্য সংরক্ষিত এলাকা গড়ে তোলার তাগিদ গবেষকদের। পুরো এলাকাটাকে একটা রিজার্ভ ডিক্লেয়ার করা, এখানে অল অ্যাক্টিভিটিস, ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিস বন্ধ রাখা, এবং যখন বন্যপ্রাণীরা নিজেরা ঠিক করবে যে কোন জায়গাটা তাদের বেশি পছন্দ, তখন সেই জায়গাটাকে যদি অভয়ারণ্য ডিক্লেয়ার করা হয়, তাহলে সরকারের জন্য সেটা ভালো হবে, জনগণের জন্য ভালো হবে, পরিবেশের জন্য তো ভালো হবে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে দাউধারা পর্যটন কেন্দ্রের কাজ আপাতত বন্ধ। উপদেষ্টা জানান, সেখানে পরিবেশ সমীক্ষা শেষে হাতির অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। দাউধারাতে যেখানে হাতি আসে সেটাকে একটা প্রথাগত পর্যটন কেন্দ্র করা যাবে না, প্রকল্প হোক, কিন্তু সেটা যেন বিদ্যমান পরিবেশ এবং বন্যপ্রাণী আর জীববৈচিত্র্যের সমস্যাকে প্রকট করে না তুলে সেটা দেখতে হবে। হাতি খুব বেশি জায়গা নেয় না, গোটা বাংলাদেশে সব জায়গাতেই মানুষ থাকে, কিছু কিছু জায়গা হাতির জন্য আমাদেরকে ছেড়ে দিতে হবে।
তবে গবেষকেরা বলছেন হাতি ও মানুষের দ্বন্দ্ব মেটাতে স্থানীয়দের সচেতন করা জরুরি। প্রশিক্ষিত চিকিৎসক দিয়ে গড়ে তুলতে হবে স্বেচ্ছাসেবক দল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।